বড় আপার যখন ডিভোর্স হয় তখন সে একদম কাঁদেনি। মনে হয়েছিল বুকে পাথর চেপে আছে। তার চোখে এক ফোঁটা জল ছিল না। বড় আপার ডিভোর্সের মূল কারণ ছিল স্বামীর পরকীয়া, তবে সেটা ফোকাস না হয়ে মূল কারণ দাঁড়িয়েছিল বড় আপার পরকীয়া। তারা অবশ্য বড় আপার পরকীয়া প্রমাণ করতে পারেনি, তবুও এ দোষের জন্য বড় আপার ডিভোর্স হয়। ডিভোর্সের মূল কারণ এটাই লেখা হয়েছিল। আপার বিয়ের 2 বছর হয়েছিল সবে, বাচ্চা হয়নি। এটাও ছিল ডিভোর্সের আরেকটি দোষ। যদিও বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, তবে এ সমাজ মনে করে বাচ্চা দেওয়ার মালিক মেয়েরা। সব মিলে বড় আপার ডিভোর্স হয়ে যায়। বড় আপা অনেক সুন্দরী ছিল, কলেজ সেরা ছাত্রীও ছিল, এসএসসি এইচএসসিতে গোল্ডেনও পেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তিও হয়েছিল। এর মধ্যে বড় আপাকে দেখতে আসে। আমার বড় আপার প্রাক্তন স্বামী অনেক বড় ব্যবসায়ী। টাকা পয়সার অভাব ছিল না। ঢাকায় 12টি বাড়ি ছিল, গাড়ি ছিল অনেক। এখানেও জমিদারের মতো বাড়ি আছে তাদের, আর সেখানেই থাকে তারা। সব মিলে ভাইয়াদের অবস্থা ছিল বিশাল। আপার জন্য যখন বিয়ের প্রপোজাল আসে তখন আব্বা না করতে পারে নাই। আমাদের মতো গরিব মানুষের কাছে এমন প্রস্তাব অনেক বিশাল ব্যাপার ছিল। তবে এ বিয়েতে আপা রাজি ছিল না। আপার ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে বিসিএস দিবে, তবে পরিবারের চাপে পড়ে রাজি হতে হয়েছে। আপার শ্বশুরবাড়ি কথা দিয়েছিল আপাকে পড়াবে, তবে সে কথা তারা রাখেনি। তাদের ধারণা হলো মেয়ে পড়াশোনায় ভালো, যদি পড়াশোনা করে ডিগ্রি নিয়ে চাকরি করে তাহলে তাদের জাত যাবে। কারণ তাদের বংশের মেয়েরা কখনো বাইরে গিয়ে কাজ করে না। আবার ভাববেন না তারা অনেক দিনই, বরং এটা ওনাদের রীতি। ঘরের বউ শিক্ষিত হোক তারা চায় না। আপার জামাই তেমন শিক্ষিত ছিল না। টেনে টুনে এসএসসি পাস করেছে কিনা সন্দেহ, তবে টাকার নিকট সকল অযোগ্যতাই যেন হার মানল। তাই বিয়ের পর হাজার পায়ে ধরার পরও আপাকে তার জামাইও পড়তে দিল না। সত্যি বলতে সে নিজেই তো পড়ার মর্ম বুঝে না, তাহলে পড়াবে কিভাবে? আপার বিয়ে হয়েছিল অনেক দুমদাম করে। বিয়ের দিন থেকে আপার ননাস আপাকে দেখতে পারত না। আপার ননাসের চেহারা গঠনে তেমন সুন্দরী ছিল না, তাই আপাকে বেশ হিংসা করত। আপার সংসারে শাশুড়ি, স্বামী আর ননাসের জামাই ছাড়া কেউ ছিল না। ননাসের জামাই ঘর জামাই থাকতো। সব মিলে আমরা ভেবেছিলাম আপার সংসার টাকা পয়সা সুখ শান্তিতে ভরে উঠবে, তবে সেটা আর হয়ে ওঠেনি। আপা আবার মুখের ওপর সত্য কথা বলে দিত। সেজন্য বিয়ের 3 মাসের মাথায় আপা বেয়াদব উপাধি পেয়ে বসে। প্রতিবাদ করতে করতে একটা সময় আপাও ক্লান্ত হয়ে যায়। এরপর মুখ বুজে সব সহ্য করে নিত। সহ্যের এক পর্যায়ে এই চরম সিদ্ধান্ত নেয়। ডিভোর্সের পর আপা আমাদের বাসায় চলে আসে। সারা দিন আপা মনমরা হয়ে থাকতো। এ সময়ও আপাকে বারবার মা বলতো, আরেকটু মানিয়ে নিলে তো এমনটা হতো না। আপার ওপর যে অন্যায় হয়েছে এটা তাদের মনে হতো না, বরং আপা এখন আমাদের সাথে থেকে অন্যায় করছে এটাই বুঝিয়ে দেয় বারবার। দিন দিন আপার মনমরা হয়ে যাওয়াটা বাড়তে লাগলো। কারো সাথে কথা বলতো না, ঠিক মতো খেত না। আপাকে সবসময় ক্লান্ত দেখাতো, কাঁদতও না। মনে হতো ভেতর থেকে একটা মরে যাওয়া লাশ ঘুরঘুর করছে। চুল আঁচড়াতো না, ঠিকমতো গোসল করতো না। অনিয়ম যেন আপাকে ঘিরে ধরেছিল। আপার অবস্থা দেখে আমার ভীষণ মায়া হতো। নিজের মায়ের আচরণ বদলে যেতে দেখেছি আপার ক্ষেত্রে। যে মা বিয়ের আগে আপাকে নিয়ে সুনাম করত, একটা কাজ করতে দিত না, সবসময় ভালোটা খেতে দিত, সেই মাই যত উচ্ছিষ্ট খাবার আছে সব আপাকে দিত। নানান ধরনের কথা বলে জীবিত লাশটাকে কষ্ট দিত। আমাকেও মা বারণ করে দিয়েছিল আপার সাথে বেশি কথা বলতে। এতে নাকি আমার বিয়ের সমস্যা হবে। ভাই নেই আমাদের, 2টো বোন নিয়ে আমাদের সংসার।
দুই বোন হওয়াতে বাবা বেশ বেজার ছিল, তবে মা খুশি ছিল। বাবা খুব একটা ভালো না বাসলেও মা বাসতো। কিন্তু এখন তো চোখের সামনে দেখছি সময় মাকেও স্বার্থপর করে তুলেছে। আপার চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা চুপসে গেছে, চুলগুলোতে কেমন জানি খরা পড়ে গেছে। সব মিলে আপাকে দেখে ভীষণ খারাপ লাগতো। ডিভোর্সের 3 মাসের মাথায় আপার স্বামী বিবাহ করে। যে মেয়ের সাথে পরকীয়া ছিল সেই মেয়েকে। সে থেকে আপা আরো বিষণ্ণ হয়ে পড়ে। আপার বিষণ্ণতা লক্ষ্য করার মতো। সেদিন ছিল ঈদের দিন, 8 জুলাই। ডিভোর্সের পর এটাই আপার প্রথম ঈদ ছিল। আমি বয়সে ছোট ছিলাম। মেহেদি পরা নিয়ে বারবার আপার পেছন ঘুরছিলাম। একটা সময় বাধ্য হয়ে আপা আমাকে মেহেদি দিতে লাগলেন। সেদিন আপা দুটো কথা বলেছিল, জীবনে কাউকে মন দিয়ে ভালোবাসবি না, আর পড়াশোনাটা মন দিয়ে করবি। একটা সময় নিজের বাবা মাও পর হয়ে যায়। তোর কষ্ট কেবল তোকেই বুঝতে হবে। যখন সহ্য করতে করতে হেরে যাবি, তখন নিজেকে শেষ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আপার কথার মানে সেদিন বুঝিনি। আজকে 12 বছর পর বুঝতে পারছি। সেদিন ঈদের দিনটা ছিল আমার জন্য বিষাদময়। এরপর প্রতিটা ঈদের দিন আমার জন্য বিষাদময়। সবাই আপাকে ভুলে গেল, আমি পারিনি। ঈদের দিন সকালে চিৎকার চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। বাবা আর মা আপা শ্বশুর বাড়ির দিকে ছুটতে থাকে। আমি পেছন পেছন গেলাম। আপার শ্বশুর বাড়ির পেছনে বড় জাম গাছ ছিল, সেখানে আপা ঝুলতেছে। তার নাক মুখ দিয়ে লাল আর রক্ত বের হয়ে একাকার। পুলিশ এসে আপাকে নামায়। এরপর ময়নাতদন্ত করা হয় আপার। সেদিন একটা সত্য সবার সামনে আসে, আর সেখান থেকে কাহিনীর একটা জটিল মোড় নেয়। ময়নাতদন্তে জানতে পারলাম বড় আপা 3 মাসের পেটের বাচ্চা নষ্ট করেছে 1 মাস আগে। তার মানে বড় আপা ডিভোর্সের সময় 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল। আপার ওপর যে মিথ্যা তকমা দিয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা ছিল। তাহলে তো আপার ডিভোর্স হয়নি, আর বউ রেখে বিয়ে করাটা তো আপার জামাইয়ের অন্যায়। কিন্তু বিষয়টি সামনে আসার পর উল্টো আপা শ্বশুর বাড়ি আমার মৃত বোনের ওপর বদনাম রটিয়ে দিল। তারা বলে উঠল, এই পেটের বাচ্চা আপার নতুন কোনো নাগরের ছিল, তাই নষ্ট করেছে। তাদের হলে আপা তাদের বলতো, সবার মুখোমুখি হতো। তবে আপাকে তো আমি চিনি। আপা এমন ধরনের মেয়ে মানুষ কখনোই ছিল না। মৃত মানুষটাও তাদের কথার কবল থেকে রক্ষা পেল না। আপার জামাই যে একটু অনুতপ্ত হবে সেটাও তার মুখ দেখে মনে হলো না। ইচ্ছা করছিল আপার জামাইয়ের মুখে একটু থুতু মেরে আসি, তবে 13 বছরের ছোট্ট আমির মধ্যে এত সাহস ছিল না, তাই ইচ্ছাটা আর পূরণ করতে পারিনি। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো আপার শরীরে নেশার আলামত পাওয়া গেছে। মৃত্যুর আগে আপা নেশা করেছে এমনটাই বলা হয়েছে। রিপোর্ট বলতেছে আপা হয়তো আত্মহত্যা করেনি, হতে পারে এটা হত্যা, না হয় আত্মহত্যা। তবে বিষয়টি খতিয়ে দেখা হয়নি। আপার শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে টাকা দিয়ে রিপোর্ট পরিবর্তন করে, আর তাতে লেখা হয় আপা মাদকাসক্ত ছিল, তাই নেশার ঘোরে এমন কাজ করেছে। আপা নাকি দীর্ঘদিন যাবৎ নেশা করত। মৃত লাশটাও যেন বদনামের ভারে নুয়ে পড়ল। সে বদনামের ভারটা হয়তো খাটিয়েও নিতে পারেনি, তাই আপাকে আর খাটিয়ায় উঠানো হয়নি। আপা জানাজা হয়নি, কারণ আপা আত্মহত্যা করেছে। তাই কোনো কবরস্থানে আপাকে দাফন করতে দেওয়া হয়নি, তাই বাড়ির পেছনে জঙ্গলে আপাকে দাফন করা হয়। আমার বিশ্বাস ছিল আপা আত্মহত্যা করেনি। হয়তো আপাকে নেশাদ্রব্য খাইয়ে খুন করা হয়েছে। আপা অন্তঃসত্ত্বা সেটা হয়তো আপা জানতো, তাই ভাইয়াকে জানিয়েছিল। আর ভাইয়া হয়তো আপাকে ভুলিয়ে ভালিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে আপার অজান্তেই। একদিন আপাকে দেখেছিলাম খুব কাঁদতে, পেটে ধরে মুচড়ে মুচড়ে কাঁদতে। আপার কান্নার শব্দ হতো না,
মুখটা লাল হয়ে যেত আর চোখ লাল হয়ে ফুলে টলটল করে পানি পড়ত। সেদিনই হয়তো আপা তার বুকের ধনকে হারিয়েছিল। যেহেতু বাবা মা ও আপাকে বুঝতো না, তাই আপা কাউকে কিছু বলেনি। একদিকে প্রিয় মানুষটার বিয়ে, অন্যদিকে নিজের বাচ্চা হারানোর তীব্র যন্ত্রণা আপা মানতে পারেনি। আর সেখান থেকে হয়তো প্রতিবাদ করতে গিয়েছিল, আর তারা সে সুযোগ নিয়েই আপাকে মেরে দিল। ডিভোর্সের 4 মাস পর আপার মৃত্যু হয়। এই শক্ত মেয়েটা এত দ্রুত ভেঙে কিভাবে পড়ে? আপার মৃত্যু রহস্যটা এখনো কেমন জানি ধোঁয়াশায় রয়ে গেল। দুনিয়াতে যে কেউ কারো না, সেটা আপার মৃত্যুর পরে বুঝতে পেরেছিলাম। আমার বাপ মাও আপাকে গাল দিত, সবসময় বলতো মরেও শান্তি দিলি না, কারো কাছে মুখ দেখাতে পারি না। নিজের বাবা মা এতটা হীন হতে পারে সেটাও দেখেছিলাম। ভেবেছিলাম আপার মৃত্যুর পর বাবা মা হয়তো কষ্ট পাবে, আপাকে নিয়ে লড়বে, তবে ঘটেছিল বিপরীত। তারা হয়তো হাফ ছেড়ে বেঁচেছিল। আপাকে অন্য কোথাও বিয়ে দিতে পারত না সহজে। ঘাড়ের ওপর বসে বসে খাবার থেকে মরে গেছে, এটাই হয়তো তাদের কাছে ভালো মনে হয়েছে। তবে মরে যাওয়ার পর আক্রোশ যেন কমেনি, তাই উঠতে বসতে আপাকে যা নয় তা বলতো। আপাকে আপার উদাহরণ টেনে টেনে শাসন করত। অথচ আপার মৃত্যুর জন্য পরোক্ষভাবে তারাই দায়ী ছিল, কারণ জোর করে মতের বিরুদ্ধে টাকা দেখে যাচাই বাছাই না করে বিয়ে দিয়েছিল। আপার এখানে কোনো দোষ ছিল না। আপার একটাই দোষ, আপা কেন আরো সহ্য করে মায়ের গুতা খেয়ে থাকলো না। বিয়ের পর আমি কখনো আপাকে হাসতে দেখি নাই। বাবার বাড়ি যখন আসতো তখন বাবা মায়ের আবদারে যেন ডুবে যেত। এত বড় ঘরে বিয়ে দিয়েছি, এভাবে খালি হাতে কেন এসেছিস, কিছু আনবি না? আপা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, মা অভাব নেই ঠিক, সে সাথে তাদের কাউকে কিছু দেওয়ার মানসিকতাও নেই। এই যে তোমাদের জন্য কিছু আনি না, তারপরও কথা শুনতে হয়। চুরি করে ঘরের জিনিস নাকি বাপের বাড়ি পাচার করি। কত কটু কথা মা, শুয়ে আছে এটাই তো অনেক মা। এখানে আসি একটু নিঃশ্বাস নিতে শান্তিতে, কিন্তু তোমাদের চাওয়ার কাছে সেটাও হয় না মা। বিয়ে দেওয়ার সময় খোঁজ নিতে পারলে না? আমি আসলে মন ভরে তোমাদের জন্য কিছু আনতে পারবো কিনা। চেয়েছিলাম একটু পরে চাকরি করে তোমাদের খাওয়াতে, সে সুযোগটাও তো দিলে না। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর বড্ড ইচ্ছা হয় মা। নিজের ঘরে দাসীর মতো খাটতে হয়, তাতেও কোনো কষ্ট নেই মা, নিজের সংসার বলে মেনে নেই। কিন্তু ননাসের জামাইয়ের আন্ডারওয়্যারটাও যখন ধুইতে হয় তখন মা কলিজায় লাগে। গরিব ছিলাম মা, আত্মসম্মান তো কম ছিল না, তারপরও সেটা বিসর্জন দিয়ে থাকতে হচ্ছে। এরপরও তোমরা এটা সেটা চাও কি করে? মাঝে মাঝে তোমাদের বেশ লোভী মনে হয় মা। বিয়ের আগের মাটাকে আমি আর দেখতে পাই না। আমার মনে হয় বিয়ের পর পর আমার মাও মারা গেছে। আপার এসব কথায় মা তেলে বেগুনে জ্বলে উঠত। আপার ছাড়া দীর্ঘশ্বাসে যে কত যন্ত্রণা ছিল বুঝতো না। মায়ের এসব অশান্তিতে আপা এবারেও আসা বন্ধ করে দেয় এক পর্যায়ে। সব মিলে মনে হচ্ছিল আপাকে আমরা ভীষণ পর করে দিয়েছি। না ছিল আপার শ্বশুর বাড়ি, না ছিল আপার বাপের বাড়ি। বিয়ের পর নিজের বলতে হয়তো কিছু থাকে না, যেটা থাকে সেটা হলো যন্ত্রণা, বর্বরতা আর কষ্ট। শুধু আপার ক্ষেত্রেই না, এই সমাজের অনেক পরিবারে মেয়েদের বিয়ের পর আলাদা করে দেয়। পরিবারের মানুষগুলোকেই তখন অপরিচিত লাগে। আপার ভেতরের হাহাকার দেখার মতো কেউ ছিল না। খুবলে খুবলে খাওয়া মনটাও দিন দিন মরে যেতে লাগলো। আপার মৃত্যু তো বিয়ের পরেই হয়ে গিয়েছিল। জাম গাছে যেটা পাওয়া গিয়েছিল সেটা আপার শরীর। আপার মৃত্যুর 3 মাস পর থেকে আমাদের জন্য গ্রামে টেকা বেশ মুশকিল হয়ে পড়ছিল। আমাদের সাথে কেউ কথা বলতো না, আমাদের এক ঘরে করে দেওয়া হয়। আপার শ্বশুর বাড়ির লোকের দাপটেই এমন হয়েছে।
আমি স্কুলে গেল আমাকে ঢুকতে দিত না। সব জায়গায় শুধু কলরব, আমার আপা চরিত্রহীন। আমার আপা পরপুরুষের সাথে শুইয়ে পেট বাজাইছে। আমার আপা শয়তান, তাই গলায় দড়ি দিছে। আমার আপা কলঙ্কিনী, তাই আমাদের পরিবারের সাথে মিশলে তাদের জাত যাবে। দিনকে দিন আমাদের চলা ভীষণ কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে বাধ্য হয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যেদিন গ্রাম ছাড়ব সেদিন আপার কিছু জিনিসপত্র ঘাটতে গিয়ে একটা খাতা আমার চোখে পড়ে। আপার একটা খাতা। খাতাটা নীল মলাট করা ছিল। সে মলাটে লেখা ছিল, আমি জানি ছুটকি, আমার এই খাতাটা তোর চোখেই পড়বে। যেদিন পড়বে সেদিন হয়তো আমি নাও থাকতে পারি। এ খাতাটা যখনই পাবি, এর ঠিক 12 বছর পর খাতাটা খুলবি। আমার জমানো কথাগুলো তখন শুনবি। আমার সাথে কি হয়েছিল সে আর্তনাদগুলো শুনবি। এখন মোটেও খুলবি না। এই বয়সে আমার ভেতরের হাহাকার আর্তনাদ শোনার মতো শক্তি তোর হয়নি। 12 বছরে ঠেকতে ঠেকতে কাদামাটির এই তুই শক্ত ঠেলায় পরিণত হবি। আর তখনই এই খাতাটা খুলবি। আমার আত্মা না হয় শান্তি পাবে না। আজকে 12 বছর পর সে খাতাটা সামনে নিয়ে বসলাম। আজকের দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। খাতাটা খোলার আগে স্মৃতিগুলো যেন চোখের পাতায় ভেসে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এমন সময় একটা আওয়াজ আসলো কানে। আমি পাশ ফিরে তাকিয়ে থমকে গেলাম। কালো কুসকুসে বিড়ালটা কোথা থেকে দৌড়ে এসে মিলিয়ে গেল। বিষয়টি বুঝে ওঠার আগেই যেন মাথা থেকে সরে গেল। আমি খাতাটা আবারও হাতে নিলাম। রাত এখন 12টা বাজে। গ্রাম ছেড়ে আমরা শহরে চলে আসি সে সময়। এখানে এসে বাবা টুকটাক ব্যবসা আর সিএনজি চালায়। মা দর্জির কাজ করে। এতে আমাদের সংসার বেশ ভালো করেই চলে যায়। আমার বয়স এখন 25। এর মধ্যে অনেক বিয়ের প্রস্তাব আসলেও আপার কাহিনী জানার পর, বাড়িতে খোঁজ নেওয়ার পর কেউ রাজি হয়নি। আমি পড়াশোনা শেষ করেছি সবে। টুকটাক টিউশন করে নিজের হাত খরচটা চলে যায় আমার। খাতাটা খুললাম। বড় আপার একটা ছবি অঙ্কন করা। আপা বেশ ভালো আঁকতে পারত। যে কোনো জিনিস হুবহু আঁকার গুণ আপার ছিল। সেগুন থেকে খাতার প্রথম পৃষ্ঠায় নিজেরই একটা স্থির চিত্র অঙ্কন করেছে সে। আপার কোনো ছবি আমাদের কাছে ছিল না। তাই মৃত্যুর পর আপাকে কল্পনা করে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আজকে আপাকে ছবিতে দেখে বুকে ভীষণ ব্যথা করছে। আপা সত্যি অনেক সুন্দরী ছিল। দুধে আলতা গায়ের রং, চোখগুলো স্রোতস্বিনী নদীর মতো বাঁক করা, চোখের মণিটা কালো কুসকুসে রঙের। লম্বায় 5 ফিট 6 ছিল। চুল হাঁটু পার হতো। নাকটাও বেশ খাড়া ছিল। সব মিলিয়ে তাকে হুড়পরির মতো লাগতো। সে হুড়পরিটাই একটা সময় গিয়ে যন্ত্রণায় পেত্তির মতো হয়ে যায়। মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার মনের শীতলতা থেকে। যার মনে যত আনন্দ তার সৌন্দর্য তত গাঢ়। আর যার মন যত নির্জীব তার সৌন্দর্য আস্তে আস্তে তত নির্জীব হয়ে যায়। ইস, আমি যদি তখন এই বয়সে থাকতাম তাহলে আপাকে আজকে হারাতে হতো না। আপা আমার পাশেই থাকতো। আপার জন্য কলিজাটা বেশ পুড়তেছে। আমার চোখ গড়িয়ে আবারও পানি পড়ল। পানিটা ঠিক আপার ছবির চোখে পড়ল। মনে হচ্ছে আপাও আমার কান্না দেখে কষ্ট পাচ্ছে। আমি খাতাটার পরের পৃষ্ঠায় গেলাম। আপার জীবনের রচিত একটা কালো অধ্যায় পড়া শুরু করলাম। আমি অনন্যা, মা বাবার প্রথম সন্তান। পড়াশোনায় খুব পরিশ্রমী হওয়ার দরুন আমার সব সময় চাওয়া ছিল আমি নিজের পায়ে দাঁড়াবো। সবার দায়িত্ব আমি নিব। তবে নিয়তি আমাকে সেটা হতে দিল না। বাবা মায়ের সুখ আর শান্তির কথা চিন্তা করে নতুন জীবনে পা দিই। ভেবেছিলাম এই জীবনটা আমাকে সুখী করে তুলবে, আমাকে সুযোগ দিবে স্বপ্ন বুনার। তবে সেই স্বপ্ন প্রথম দিনই যেন শেষ হয়ে গেল। আমি যেদিন প্রথম শ্বশুর বাড়িতে পৌঁছাই তখন তাদের অদ্ভুত রীতিনীতি দেখে আমি বেশ অবাক হই। কোনো ঘরে এমন রীতি আছে
বলে আমার মনে হয় না। বিয়ের প্রথম রাতে আমাকে বেনারসি খুলে সাদা কাপড় পরানো হয়, যেটা আমাকে অনেক বেশি অবাক করেছিল। শুধু আমি নই, বরং সেখানে যারা উপস্থিত ছিল সবাই এমনটা করেছে। কেন করেছে এটা আমার জানা নেই। রাতে কেবল আমাকে খেতে দেওয়া হয় ডিম ভাজি দিয়ে। হরেক রকমের খাবার থাকলেও আমার মুখে তা ওঠেনি। বিয়ের প্রথম রাতে এত খেলে নাকি ঘরের লক্ষ্মী বিদায় নিবে, তখন সংসারে আর আয় উন্নতি হবে না। তাই সেদিন আমার কপালে জুটেছিল শুধু ডিম ভাত। খাবার খেয়ে আমাকে একটা বিছানায় বসানো হয়। সেখানে ননাসের জামাই এসে আমাকে বউ বউ বলে মজা করছিল। আরও কিছু নোংরা কথাও বলেছিল, যেটা আমি সহ্য করতে পারিনি। এই কথাগুলো কেবল আমার স্বামীর বলার অধিকার আছে বলে আমার মনে হয়। তার মধ্যে মজা করে উনি আমাকে কোলে তুলে নিতে এসেছিল, যেটা আমার জন্য অপমানজনক লেগেছিল। একটু হকচকিয়ে দূরে গিয়ে কড়া কণ্ঠে মুখের উপর বলে দিয়েছিলাম, দুলাভাই, আপনার এ মজা আমার একদম পছন্দ হচ্ছে না। এ ধরনের মজা আমার সাথে করবেন না, এটা উচিত না। আমার কথা শুনে দুলাভাই চুপসে গেল। ননাসের কাছে দৌড়ে গিয়ে বিচার দিয়ে বলল, কি বেয়াদব মেয়ে বিয়ে করে এনেছো, মজা বোঝে না। আমাকে যা নয় তা বলল। আমি আর এ বাসায় থাকবো না। এ নিয়ে লঙ্কা কাণ্ড বেঁধে গেল। ননাসের জামাই তৈরি হচ্ছে বাড়ি ছাড়বে বলে। আমার ননাসকে বলা শুরু করছে সব গোছাতে। এসব দেখে শাশুড়ি কান্না জুড়ে দিল। আমি নাকি তার সংসারে এসে আগুন লাগিয়ে দিচ্ছি। আমার নাকি সহ্য হচ্ছে না তারা এখানে থাকে। তাই প্রথম দিনই এসে একটা কাণ্ড ঘটিয়েছে, যাতে করে তারা যেন বাড়ি ছেড়ে চলে যায়। শাশুড়ির কান্না দেখে দীপক ছুটে আসে। দীপক আমার স্বামী, বয়সে আমার থেকে 20 বছরের বড়। ব্যবসায় মন দিতে গিয়ে নাকি বিয়ে করা হয়ে ওঠেনি, তাই এ বয়সে সে চাচ্ছিল অল্প বয়স্ক মেয়ে বিয়ে করতে। তাই আমার মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করা। দীপক এসেই মাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। মা কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, তোর দুলাভাই তোর বউয়ের সাথে একটু মজা করেছে বলে তোর বউ যা মুখে আসে তা বলে অপমান করেছে। তোর দুলাভাই রাগে অপমানে এ বাসা থেকে বের হয়ে যাচ্ছে। কি বউ বিয়ে করে আনলি তুই? আসতে না আসতেই আমার মেয়েকে তাড়িয়ে দিচ্ছে। বাপ মরা মেয়েটা আমার। ভেবেছিলাম বড় ভাইয়ের ছায়ায় থাকবে, সেটা আর হলো না রে। এ রাক্ষসী এসেই সব নষ্ট করে দিল। বিয়ের প্রথম দিনে এমন পরিস্থিতি আমাকে ভেতর থেকে ভেঙে দেয়। হাজার বোনা স্বপ্নগুলো নিমিষেই যেন ভেঙে গেল। দীপক দুলাভাইয়ের হাতটা ধরে বলল, দুলাভাই, অনন্যা কি বলেছে বলুন? আমি শাসন করছি। তারপরও আপনারা যাবেন না। অনন্যার অধিকারের থেকে এ বাড়িতে আপনার অধিকার বেশি। আপনি বলুন, অনন্যা কি বলেছে? দুলাভাই হালকা গলায় বলল, আমি শুধু বলেছিলাম আমার শ্যালক তো সুন্দরী বউ বিয়ে করে এনেছে। বউ তো মাশাআল্লাহ সুন্দর। এটা বলার পর আমাকে যা নয় তা বলল। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। আমি নাকি তোমার বউকে কুনজরে দেখেছি। এত কিছুর পর আমি এ বাড়িতে থাকবো না, চলে যাব তোমার বোনকে নিয়ে। দুলাভাইয়ের মুখে মিথ্যা কথাটা শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না। মুখের উপর বলে দিলাম, এত বড় মিথ্যা কি করে বলছেন? আপনি আমাকে নোংরা কথা বলেছেন। যা বলেছেন সেটা মুখ দিয়ে আসছে না। আমার কথা শুনে দীপক কিছু না বলে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় দিল। বিয়ের প্রথম দিনে স্বামীর থেকে পাওয়া প্রথম উপহারই ছিল এটা আমার। আমি চুপ হয়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। একটা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়নি, পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে বলল, আমার বোন জামাই কেমন আমরা জানি। বাড়িতে আসতে না আসতেই কর্তৃত্বগিরি করছিস। শোন, আমার মা বোন দুলাভাই যা বলে শুনবি, না হয় তোরে লাথি দিয়ে বাপের বাড়ি পাঠাবো। নিজেকে শুধরা।
ছোট লোকের ঘর থেকে এনেছি বলে এখানেও ছোট লোকই করবি না। কথাগুলো বলেই দীপক দুলাভাইয়ের কাছে গিয়ে তার হাত ধরে বলল, দুলাভাই যাবেন না, আমি অনন্যাকে আরো শাসন করব। আপনি যাবেন না। দুলাভাই আমার দিকে তাচ্ছিল্যের চোখ দিয়ে তাকিয়ে বলল, তুমি বলেছ বলেই থাকছি, না হয় চলে যেতাম। এ কথার মাধ্যমে ঘটনা একটু শান্ত হলো। আমাকে এনে অন্য একটা রুমে রাখা হলো। আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকালাম। ফর্সা দুটো গাল 5 আঙুলের ছাপে লাল হয়ে গেছে। আমার চোখ বেয়ে কেবল পানি পড়ছে। অন্যায়ের প্রতিবাদ করাটাই কি আমার ভুল ছিল? এসব ভেবেই কাঁদতে লাগলাম। দরজা খোলার আওয়াজ পেলাম। পেছনে তাকিয়ে দেখলাম শাশুড়ি মা দাঁড়িয়ে। তিনি আসতেই আমি আয়নার সামনে থেকে সরে দাঁড়ালাম। তিনি আমাকে খাটের ওপর বসতে বললেন, আমিও তাই করলাম। এরপর উনি যা বললেন তা শুনে আমি রীতিমতো স্তব্ধ। ভাবতে লাগলাম, এটাই কি আমার জীবন? এ নাটকীয়তার কি শেষ হবে না? আমার শাশুড়ি আমার শরীর থেকে তাদের দেওয়া সকল সোনার গহনা খুলতে নিচ্ছিল। আমি নমনীয় গলায় ওনাকে জিজ্ঞেস করলাম, মা, এগুলো খুলছেন কেন? সোজা সাপটা উত্তর ওনার, এগুলো তুমি সামলাতে পারবে না। আর এগুলো আঞ্জুমানের। আঞ্জুমানের গহনা দিয়ে তোমাকে তুলে এনেছি। আঞ্জুমানের গহনা তো আঞ্জুমানকে দিতে হবে, তাই না? আঞ্জুমানের গহনা তো তোমার রাখা অন্যায়, তাই না? আঞ্জুমান আমার ননাসের নাম। আমি কিছুটা অবাক হলাম শাশুড়ির কথা শুনে, কারণ 20 ভরি স্বর্ণ বাবদ তারা 5 লাখ টাকা কাবিন উসুল করেছে। যদি 5 লাখ টাকা কাবিন তারা উসুল করে, তাহলে তো এই স্বর্ণগুলো আমার থাকার কথা, আঞ্জুমানের কেন হবে? বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম, মা, আমার কাবিন যদি এ স্বর্ণ বাবদ উসুল হয়, তাহলে তো এটা আমার স্বর্ণ, আপুর তো না। যদি আপুর স্বর্ণই হবে, তাহলে কাবিন তো উসুল দেওয়া ঠিক হয়নি। কাবিন তো আমার হক। আর আপনাদের এত বাড়ি গাড়ি সব আছে, আমাকে আলাদা করে গহনা কিনে দিলে তো টাকায় টান পড়তো না। এ এলাকায় এক নামে আপনাদের সবাই চিনে জানে, তাহলে আমাকে এভাবে কেন ঠকানো হলো? আমার শাশুড়ি আমার কথা শুনে কপাল কুঁচকালো। মুখ অবয়ব বোঝাচ্ছে তিনি খুব রেগে গেছেন। রাগী গলায় বলে উঠল, এই লোভ কেন তোমার? বাপ জনমে তো দেখনি এমন স্বর্ণ, তাই লোভ ছাড়তে পারছো না। লোভ কেন হবে মা? এটা তো আমার অধিকার আর হক। আপনি কি জানেন না কাবিন উসুল করতে হয়? যদি না স্ত্রী ক্ষমা করে। আমি তো আমার কাবিন বাবদ এগুলো পেয়েছি, তাহলে এগুলো তো আমারই, আমার জিনিস। আমি চাইলে লোভী কেন হব? আমার একথা শুনে শাশুড়ি আরো ক্ষেপে গেলেন। বিলাপ জোরে চিৎকার শুরু করলেন, দীপুরে, কি অজাত, বেয়াদব আর লোভী মেয়ে বিয়ে করে এনেছিস। কথায় কথায় কৈফিয়ত চায়। এই বুঝি বইয়ের দাসী হয়ে থাকার জন্য বিয়ে করলি? বেছে বেছে এ বেয়াদবটাকে তোর পছন্দ হলো? দীপুরে, শেষ জীবনে এ বউ তো পাতে ভাত দিবে না। যে লোভ তোর বউয়ের সব একাই ভোগ করবে আর বাপের বাড়ি পাচার করবে। এজন্যই বলছিলাম, জাতের মেয়ে কালো ভালো, বিয়ে করেছিস কুজাত পরিবারে। বয়স কম মেয়ে বিয়ে করিয়েছিলাম, যা বলবো তাই শুনবে। এই মেয়ে তো কথা শোনেই না, উল্টো কথা শুনিয়ে দেয়। কি আনলি রে পুত? আমার জীবনের কষ্টটা শুরু করলি রে পুত। তোরে 10 মাস 10 দিন পেটে ধরছিলাম রে পুত। আজকের এদিন দেখার লাগিয়া। আস্তে আস্তে শাশুড়ির বিলাপ বাড়তে থাকে, চিৎকারের আওয়াজ বাড়তে থাকে। আমি হতভম্ব হয়ে যাচ্ছিলাম তাদের আচরণ দেখে। আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। এই জীবনটা আমি চাইনি। আমি চেয়েছিলাম একটা স্বাধীন সুখী জীবন, যেখানে আমারও মতের মূল্য থাকবে। আর আমি তো অন্যায় কিছু বলছি না, তাহলে এমন করে কেন বলা হচ্ছে? ওনার চিৎকার শুনে ননাসের জামাই ছুটে আসলো।
ননাস কাহিনী না জেনে কান্না জুড়ে দিয়ে বলল, এই মেয়ে এসেছে একা সংসার করতে, সবাইকে নিয়ে না মা, তোমার সাথে বেয়াদবি করেছে। মা, ভাই এ মেয়ের জন্য মনে হয় আমাদের পর করে দিবে। এ বাড়িতে আর আমরা থাকতে পারবো না মা, আমাদের জীবনটা শেষ করতে এই মেয়ে এসেছে। আমাদের ভাইয়ের সাথে সংসার করতে নয়, বরং কেড়ে নিতে এই মেয়ে এসেছে। ননাসের জামাই তাতে আরো ঘি ঢেলে বলল, ছোট জাত বিয়ে করলে তো এমন হবেই। কতবার বলেছিলাম সুন্দর দেখে ভুলো না, বংশ দেখে বিয়ে করো। আমার বোনটাকে বিয়ে করলে আজকে এদিন দেখতে হতো না। শালাবাবু এখানেই করবে। রূপে ডুবে গেছে নাকি বাড়ির লোক কবিরাজ ধরে জাদুটোনা করেছে কে জানে। বড় লোক ছেলে পেয়ে হয়তো কুফরি করে বশ করেই বিয়ে করেছে, আর সংসারে এসেই সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সবার চেঁচামেচি দেখে দীপক ছুটে আসলো এবার। এদিকে আমার ননাস আর শাশুড়ি আহাজারি করতেই লাগলো। আমার ননাসের জামাই তাদের সান্ত্বনা দিচ্ছে, মরা কান্না লেগে যাচ্ছে। মনে হচ্ছে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি, যেটা করা আমার কাম্য নয়। এতটুকু সাধারণ কথা এত জল গড়াবে কে জানতো। দীপক এসেই সবাইকে প্রথমে ঝাড়ি দিয়ে বলল, তোমরা কান্না থামিয়ে বলো কি হয়েছে। ননাস আর ননাসের জামাই থেমে গেল। শাশুড়ি কান্না গলায় আবেগী কণ্ঠে বলে উঠল, বউয়ের গয়নাগুলো খুলতে বলছিলাম। এত ছোট মেয়ে, এত গহনা তো সামলাতে পারবে না। সে আমাকে বলতেছে এটা তার হক, এটা খুলে সে দিবে না, এটা তার বাপের বাড়িতে রাখবে। কাবিনের উসল দিয়েছিস বলে এটা নাকি দেওয়া যাবে না। গুরুজনের মুখে এত বড় মিথ্যাটা আমি মেনে নিতে পারলাম না, তাই আবারও মুখের উপর বললাম, আপনার মা মিথ্যা বলছে। আপনার মা বলছে এই গহনাগুলো নাকি আপনার বোনের। আমি বলেছি যেহেতু এটা আমার কাবিনে উসল দিয়েছে, তাহলে গহনাগুলো তো আমার, আপুর কেন হবে। আপনার মা বলছে আমি লোভ করছি। আমি তাকে বলেছি নিজের জিনিসে কেউ লোভ করে নাকি। এটি উনি কান্না জুড়ে দিয়েছেন। উনি যদি আমাকে বলতো উনি গহনাগুলো তুলে রাখবেন, তাহলে তো আমি দিয়ে দিতাম। আপার গয়না বলাতেই তো এত কাহিনী হলো। দীপক আমার কথা শুনে আমার মাথার তালুর কয়েকটা চুল ধরে বলল, মা যদি বলে থাকে এগুলো আঞ্জুমান আপার গহনা, তাহলে তাই। তোকে বিয়ে করে ভালো মন্দ খেতে পড়তে দিব, এটাই তো বেশি। আসার পর থেকে আমার পরিবারকে অপমান করছিস। তোর রূপে ভুলে তোকে বিয়ে করে দেখছি চরম ভুল করেছি। আমার মা বোন যা বলবে তাই হবে। এ বাড়িতে যদি সব কিছুর উপর কারো অধিকার থাকে, সেটা আমার মা আর বোনের। মনে রাখবি, তোকে তাদের দাসী বানানোর জন্য এনেছি, না হয় এত গরিব ঘরে বিয়ে করতাম নাকি। এরপর আর কোনো কথা শুনলে মুখটা ফাটিয়ে দিব। কথাগুলো বলে তার হাতে মুষ্টিবদ্ধ তালুর চুলগুলো ছাড়লো, তারপর হনহনিয়ে বাইরে চলে গেল। এদিকে শাশুড়ি বিজয়ের হাসি দিয়ে বলল, আমার ছেলেকে তো কেড়ে নেওয়া এত সহজ না। বেশি কথা বললে আমরা একদম বাপের বাড়ি পাঠিয়ে দিব। এরপর দেখব কে বিয়ে করে। একে তো বাপের কিছু নেই, তারপর ডিভোর্সি মেয়েকে বিয়ে করবে। আমি নিশ্চুপ হয়ে কথাগুলো কেবল শুনছিলাম। একে একে আমার সকল গহনা খুলে নেওয়া হলো। সাদা শাড়ি পরেছি, তার মধ্যে শরীরে গহনা নেই। আমাকে পুরো বিধবা লাগতেছে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম কেবল। আমার ননাস ভেঙচি কেটে তার জামাইকে নিয়ে চলে গেল। আমার শাশুড়ি আর কিছু বলল না, মুখটা বাঁকা করে চলে গেল। রুমে বসে আছি আমি। আজকে আমার বাসর ঘর। এই দিনগুলো নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে। বয়সে বড় একজনকে মেনে নিয়েছিলাম। সবাই বলেছিল বুড়ো জামাই হলে জামাই সোহাগী হবি। তবে বাস্তবতা অনেক কঠিন আর নিষ্ঠুর। বিছানায় গা এলিয়ে দিয়ে আমি কাঁদতে লাগলাম।
গালটা টনটন করে ব্যথা করছে। তার চেয়ে বেশি ব্যথা করছে আমার বুকের ভেতর ছটফট করা প্রাণটা। শরীরটা আমার ঝিমিয়ে নেতিয়ে গেছে লাউয়ের ডগার মতো। লাউয়ের ভারে যেমন গাছ নেতিয়ে পড়ে, তেমনি দুঃখের ভারে আমিও নেতিয়ে পড়েছি, তলিয়ে গিয়েছি। হালকা ঘুম চোখে ঝেঁকে বসলো। দরজা খোলার আওয়াজ কানে আসলো। দীপক ঘরে প্রবেশ করলো। তার চোখ দুটো লাল হয়ে আছে। মুখ থেকে একটা বাজে গন্ধ আসতে লাগলো। বুঝতে পারছিলাম নেশা করে এসেছে। তাই আবারও সাহস খাটিয়ে বেয়াদবি করে বললাম, আজকে আপনার আর আমার প্রথম রাত। এ রাতে যা করেছেন সেটা তো অন্যায় হয়েছে আমার সাথে। গায়ে হাত না তুললেও প্রতিবাদ শাসন করা যায়। পরিবারের দিকে তাকিয়ে সবকিছু সয়ে নিলাম। এখন তো আপনার এ অবস্থা দেখে আমি সইতে পারছি না। আপনি নেশা করে ঢুকেছেন ঘরে। আমি যেন কথাটা বলে ভীষণ ভুল করে ফেললাম, আর সে ভুলের মাসুল দিলাম অভিনব কায়দায়। আমার চিবুকে ধরে আমাকে প্রথমে উত্তম মধ্যম দেওয়া হলো। তারপর তিনি চলে গেলেন। ফিরে আসলেন হাতে এক বোতল মদ নিয়ে। সেটা জোর করে আমার গলায় ঢালা হলো। মনে হচ্ছিল আমার বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে, নিজেকে বন্দি কয়েদি লাগছে। সে সময়টায় আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এ সংসার আমি করব না। এখানে থাকলে আমি মরে যাব। আমি মাতালের মতো হয়ে গেলাম। সে সময়টায় নেশার ঘোরে আমার সাথে কি হয়েছে আমি খেয়াল করতে পারছি না। সকাল 11টায় আমার ঘুম ভাঙে বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজে। শাশুড়ি মা পাশের বাড়ির লোকজন নিয়ে সালিশ বসিয়েছেন। ঘরের দরজাটা আধখোলা। আমি অর্ধনগ্ন হয়ে আছি। শরীরের উপর পাশবিক অত্যাচার সারা রাতে বয়ে গেছে বুঝতে পারলাম। হকচকিয়ে উঠলাম, কাপড় ঠিক করলাম, সরাসরি চলে গেলাম ওয়াশরুমে। হাত মুখ ভালো করে ধুলাম। সারা গাল নীল হয়ে গেল চরের আঘাতে। শরীরের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ কালো দাগ কামড়ের। অসহনীয় ব্যথা করছে। আমি নিজেকে তবুও সামলালাম। ক্ষুধা লাগলেও সেটা দমিয়ে রাখলাম। গরিব ঘরের মেয়ে হয়, খেয়ে না খেয়ে বেঁচেছিলাম। তাই ক্ষুধার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার হয়ে গিয়েছিল। সবকিছু সামলে ঘর থেকে বের হলাম। সবাই আমার দিকে তেড়ে আসছে। গ্রামের মুরব্বী চাচিরা আমাকে দেখে ছিছি করছে আর বলছে, অনন্যা, তোকে এত ভালো জানতাম, আর তুই কিনা এত বেয়াদব। শ্বশুর বাড়িতে এসে জমিদার হয়ে গেছিস তাই না? সকাল 11টায় তোর ঘুম ভাঙলো। এদিকে যে তোর শাশুড়ি পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল, সে খেয়াল তোর নেই তাই না? তোকে আমরা কত ভালোবাসতাম, তোর ব্যবহারে আমরা কত মুগ্ধ ছিলাম। আর এখন দেখি সব উল্টো। টাকার মুখ দেখতে না দেখতে এত বদলে গেছিস। এজন্যই লোকে বলে, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে লাফায় বেশি, আর খালি কলস নড়ে বেশি। আমি দমটা আটকে খিস খেয়ে রইলাম। অনেক জবাবে দিতে মন চাচ্ছে, তবে পারছি না। কারণ সবার সামনে মায়ের খেলে অপমান আমারই হবে, অন্য কারো না। এসব ভেবে সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা আসতেছে এদিকে। সাথে বাবাও এসেছে, আর ফিওনা। ফিওনা আমার ছোট বোন। দুনিয়াতে যদি কাউকে অনেক বেশি ভালোবাসি আমি, সেটা ফিওনা। তাকে আমি কোলে নিয়ে মানুষ করেছি বলা যায়। তার প্রতিটা নিঃশ্বাস আমার জানা। ফিওনাকে দেখে আমার বুকে বল পেল। মনটা ফুরফুরা হলো। অজানা একটা শক্তি আমার দিকে ধেয়ে আসলো। আমার একটা স্বস্তি মিলল। বড় আপার খাতার এ পৃষ্ঠার এই লাইনগুলো পড়ে আমি থেমে গেলাম। আমার প্রতি আপার এই মহব্বত আমাকে ভীষণ পীড়া দিচ্ছে। আমার বুকটা চিনচিন করে ব্যথা করছে। বিষাদের সুর যেন আমাকে গ্রাস করছে। চোখটা বন্ধ করে ফেললাম। স্মৃতির পাতায় চলে গেলাম সেই সময়টায়। সেদিন বেশ খুশি মনে বড় আপা শ্বশুর বাড়ি গিয়েছিলাম। কারণ দুপুরে বউ ভাত ছিল। আমরা একটু আগে আগেই চলে যাই।
বাকি মেহমান বলতে আমাদের তরফ থেকে কেউ ছিল না, কারণ মা বড় ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বেশ দাম্ভিক হয়ে গিয়েছিল। তাই আসার মধ্যে আমি, বাবা আর মা এসেছিলাম। আমি সেখানে গিয়ে আপার কাছে ছুটে যাই, আপাকে জড়িয়ে ধরি। আপা ওহ করে শব্দ করে ওঠে, কারণ আপার শরীরের ক্ষত জায়গায় আমার হাতের চাপ পড়ে। আপার ও শব্দ শুনে আমি আপাকে ছেড়ে দিই আর অভিমান গলায় বলে উঠি, আমি ধরেছি বলে এমন করছিস তাই না? আপা হেসে জবাব দিল, দূর পাগলি, এমন কিছুই না, শরীরটা ভালো না রে। এদিকে আমাদের আগমনে গ্রামের অন্য লোকরা চলে যায়। আপার শাশুড়ি আমাদের বসতে দেয়, নাস্তা দেয়। আমরা যথারীতি নাস্তা করতে বসি। নাস্তার মাঝে আপন ননাস এসে বলে ওঠে, মা ওই এত বেয়াদব মেয়ে জন্ম দিয়েছেন কি করে? কথায় কথায় তর্ক করে। আপনি একটু শাসন করে যাবেন, এরকম করলে তো সংসারে অশান্তি ছাড়া কিছু হবে না। মেয়েরা হবে নমনীয়, সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মেয়েরা কেন এত রুষ্ট গলায় কথা বলবে? আপনার মেয়েকে বুঝিয়ে যাবেন একটু। এরকম করলে তো এমন বউ রাখা মুশকিল। সংসার করতে বিয়ে করিয়েছি ভাইকে, তর্ক করতে না। মা মুখে পিঠা নিতে নিচ্ছিল, পিঠাটা তার হাত থেকে পড়ে গেল। বাবাও একটা ঢোক গিলল। বাবা অবশ্য চুপ করে রইলেন, কিছু বলল না। মা আপুর ননাসের কথা শুনে একটু হেসে বলল, ছোট মানুষ তো বোঝেনি মা, আমি এখনই ওকে রুমে নিয়ে বোঝাচ্ছি, ও আর এমন করবে না। কথাটা বলে মা বড় আপার হাত ধরে রুমের দিকে নিতে লাগলেন। আমিও মায়ের পিছু পিছু ছুটে গেলাম। রুমে গিয়ে মা বড় আপাকে খাটে বসালেন, নিজেও বসলেন। মা বসার সাথে সাথে বড় আপা খাট ছেড়ে উঠে মায়ের পা ধরে বলল, আম্মা, আমি এ বাড়িতে টিকতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। ওরা আমাকে এত খাবার থাকতো, রাতে শুধু ডিম ভাত খাইয়েছে। আমার গায়ে হাত তুলেছে আমার জামাই, পশুর মতো গতকাল আমাকে ভোগ করেছে। সে তো আম্মা নেশা করে। আমার দম বন্ধ লাগছে আম্মা, আমাকে তোমার সাথে নিয়ে যাও। আমি পড়াশোনা করে বড় হয়ে তোমাদের টাকা ইনকাম করে দিব। আম্মা গো, আমার গালটা দেখো, মায়ের দাগে নীল হয়ে গেছে। আমার সোনা গয়না সব কেড়ে নিছে, আমাকে বিধবার মতো সাদা শাড়ি পরিয়ে রাখছে। আম্মা, আমার জামাইয়ের নেশার সমস্যা, নেশা মানুষকে অমানুষ করে তোলে। আম্মা গো, এই পাশবিক মানসিক অত্যাচার আমি সহ্য করতে পারছি না। বড় আপার কথা শুনে মা রেগে গেলেন আরো। সে আপাকে পা ছাড়িয়ে বলল, বিয়ে দিয়েছি কি নিয়ে যেতে? একদম চুপচাপ এ বাড়িতে থাকবি। তোরে নিয়ে গিয়ে কি ঘরে পাল্লা দিব? পড়াশোনা শিখে ইনকাম করে খাওয়াবি, এত সোজা সব? পড়াশোনা করে মেয়েরা ব্যবসা হয় বুঝছিস, আর জামাই তো গায়ে হাত তুলতেই পারে। তোর বাপে তুলে না হাত? আমি কি এজন্য সংসার ছেড়ে দিছি? সংসার সইয়েই খাইতে হয়। আর ভোগ কি অন্য পুরুষ করবে? জামাই কি তোরে বিয়ে করছে শোপিস করে সাজায় রাখার জন্য? আর বড় লোকের ছেলেরা একটু নেশা পানি করেই, ঘরে তো পান্তা ভাতও জুটত না। এখানে যে ডিম ভাত খাইতে পারতেছিস, এটাই অনেক। আরেকবার যদি মুখ দিয়ে এরকম অলক্ষণে কথা বলছিস, তোর খবর আছে। এখন আমার সাথে যাবি, সবার কাছে পা ধরে মাফ চাবি। আপার কান্না এ কথা শোনার পর আরো বেড়ে গেল। কান্না গলাতে বলে উঠল, আমার কষ্টে কি তোমার অন্তর কাঁপছে না আম্মা? আমি অন্যায় করি নাই, তবুও মাফ চাইতে বলতেছ? আমারে নিয়ে যাও, এই জীবন থেকে আমি মুক্তি চাই আম্মা। আবার একই কথা বলিস, একদম জিহবা টেনে ছিঁড়ে ফেলবো। এখনই আমার সাথে যাবি, সবার কাছে পা ধরে মাফ চাবি। কথাটা শেষ করে মা বড় আপার হাত ধরে টেনে আনলো সবার সামনে। সবাইকে উদ্দেশ্য করে বলল, অনন্যাকে আমি বুঝিয়েছি, সে আর এরকম করবে না।
সবার কাছে এখন সে মাফ চাইবে। বলেই মা বড় আপাকে ইশারা দিল মাফ চাওয়ার জন্য। বড় আপা কান্নায় বিগলিত হয়ে একে একে শাশুড়ি, ননাসের জামাই আর নিজের স্বামীর কাছে পা ধরে মাফ চায়। বড় আপার হাহাকার সেদিন আমি সত্যিই বুঝিনি তার যন্ত্রণা। আপার হাহাকার করা অন্তরটা সেদিন দেখিনি, দেখেছি কেবল বদলে যাওয়া সম্পর্কগুলো। এরপর আপা চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় আপার নানি শাশুড়ি এসে নতুন নাটকের সূচনা ঘটালো, যেটা আপাকে আরো বেশি ঘায়েল করলো। আপার নানি শাশুড়ি আপার শাশুড়ির কাছে এসে তড়িঘড়ি করে বললেন, তোদের বউ তো ভালো না, রাতে নেশা করেছে, মদ খেয়ে মাতাল হয়ে নেচেছে। আমি মজা করে দীপুর রুমে উকি দিয়েছিলাম, দেখি বউ তো মদ খেয়ে মাতাল হয়ে নেশা করছে। আর দেখ, রাতে জামাইয়ের সাথে থেকেও সাদা শাড়ি সাদাই হয়ে আছে, কোনো রক্তের দাগ নেই। এই বউ বিয়ের আগে অন্য কারোর সাথে রাত কাটিয়েছে, না কাটালে দাগ কোথায় সাদা শাড়িতে? তোদের তো এই জন্যই পই পই করে বলেছিলাম বউরে যেন সাদা শাড়ি পরাস। এখন বুঝতে পারছিস তো এ মেয়ের চরিত্রে সমস্যা আছে। হুট করে শব্দ কানে আসলো, আবারও পেছন দিকে তাকিয়ে একইভাবে কালো বিড়ালটাকে আসতে দেখে মিলিয়ে যেতে দেখলাম। কেন দেখছি এমন বারবার জানি না, চোখটা খুলে যাওয়ায় সেই দৃশ্যটাও চোখ থেকে সরে গেছে। তাই খাতাটা আবারও পড়া শুরু করলাম, ঠিক যেখানে আমার স্মৃতিচারণ শেষ হয়েছে সেখান থেকে। আপা লিখেছে, নানির কথা শুনে আমি একদম চুপসে গেলাম। বিয়ের প্রথম রাতে সাদা কাপড় পরানোর সঠিক কারণ আমার সামনে আসলো এই মুহূর্তে। তারা সতীর্থ প্রমাণ করতে চেয়েছে আমার রক্তক্ষরণের মাধ্যমে, অথচ তারা এটা জানে না অনেক মেয়েরই রক্তক্ষরণ হয় না, কারণ ভারী কাজ দৌড়ঝাঁপ করে সেটা অনেক আগেই চলে যায়। তবে আমি খুব শান্ত প্রকৃতির মানুষ, আমার এমনটা হবার কথা না, কিন্তু আমি শুধু তাদের নোংরা কথাগুলো শুনছিলাম। বাবা মায়ের সামনে এমন ভাবে অপদস্থ হব বুঝতে পারিনি। নিজেকে একটা বন্দি দাসী মনে হচ্ছে। নানির কথায় ননাস চোখ কপালে তুলে মাকে বলল, মা ওই এমন দুশ্চরিত্রা মেয়ে গছিয়ে দিলেন? আপনার মেয়ে তো সতী নারী না, আমাদের মুখটা এভাবে পুরালেন। এত কলঙ্কিনী মেয়ে গছিয়ে তো মনে হয় হাফ ছেড়ে বাঁচলেন। বড়লোক বাড়ি পেয়ে আমার ভাইকে কুফুরি করে 2 নম্বর মেয়ে গছিয়ে দিয়েছেন, তাই না? বাহ মা, ওই পাক্কা খেলোয়াড় আপনি। আবার মাফ চাওয়ার নাটক করছেন মা মেয়ে মিলে। ননাসের কথা শুনে বাবা উত্তর দিল, অনন্যা একটু সোজাসাপটা কথা বলে ঠিক, তবে সে খারাপ মেয়ে না। আমার মেয়ের নামে এমন কোনো ঘটনাও ঘটেনি। ঘটলে তো আমরা জানতাম। আমার মেয়ের প্রেম ভালোবাসাও ছিল না, থাকলে তো ধরা পড়তই। আপনাদের কোথাও ভুল হচ্ছে। বাবার কথা শুনে শাশুড়ি তেড়ে গিয়ে বলল, পোলা নিয়ে শুইলে কি আপনাকে জানিয়ে শোবে নাকি? এ মেয়ে তো সত্যিই না, অসতী একটা মেয়ে ধরিয়ে দিয়েছেন। ভাগ্যিস মায়ের কথায় সাদা শাড়ি পরিয়েছিলাম, না হয়তো এগুলো আড়ালেই থেকে যেত। আবার মেয়ে নেশাও করে, কি ভয়ানক মেয়ে গছিয়ে দিয়েছেন। আল্লাহ আমার পোলার কপালে কোন পাপের ফল হিসেবে এই মেয়ে দিছে আল্লাহ ভালো জানেন। এদিকে শাশুড়ির কথা শুনে মা আমার কাছে এসে বলল, এমনি আমাদের মুখ না পুরাইলেও পারতি। কি দোষ করেছিলাম তোরে পেটে ধরে? এত বিগাড় তোর বিয়ের আগে শুইতে হলো? বলতি তোর বিগাড় উঠছে, আমরা বিয়ে দিয়ে দিতাম। এখন বুঝতাছি তুই কেন প্রথমে বিয়েতে রাজি হচ্ছিলি না, তোর নাগরের লাইগা। তোরে জন্ম দেওয়াই আমার পাপ, না হয় এদিন দেখতে হতো না। আম্মার মুখে এ কথাগুলো শুনে আমি একদম চমকে গেলাম। তাড়াতাড়ি নিজের মায়ের বদলে যাওয়াটা আমি মানতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে মা গিরগিটির মতো রূপ পাল্টাচ্ছে। সেটা আমি কল্পনা তো
কল্পনা করতে পারছিলাম না। সবার কথা এবার অপমানিত হয়ে সবার সামনে গায়ের কাপড় খুললাম। শরীরে কেবল ব্লাউজ আর পেটিকোট পরা। এরপর শাড়ির ভাঁজের ভেতরে থাকা রক্তের দাগ দেখিয়ে বললাম, এই যে আমার সতীত্বের প্রমাণ। আপনারা না জেনে না বুঝে কত নোংরা কথা বললেন। আমি অসতী না। সকালে আর কোনো শাড়ি পাচ্ছিলাম না। এটাতেও রক্ত লেগেছিল, তাই রক্তটা ভাঁজে রেখেছিলাম যাতে করে বোঝা না যায়। চক্ষু লজ্জা তো আমার আছে, তাই না? আর নানি, আপনার এত বয়স হলো, আপনার মতো মানুষ এ বয়সে অপবাদ দিলেন যাচাই না করেই। আরে রক্তক্ষরণ সব মেয়েদের হয় না। পড়াশোনা জানলে আপনাদের হাল এ হতো না। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। কথাটা বলে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। শাড়িটা মুড়িয়ে রুমে আসলাম। ছুটকিও আমার পেছন পেছন আসলো। তাকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলাম। একটু শান্তি লাগছে। দুনিয়াতে অবুঝ বোনটা কি আমার আপন মনে হচ্ছে। বাকিদের মনে হচ্ছে চরম স্বার্থপর। আমি রুমে আসার পরও আমার দোষ কমেনি। নানি জোরে জোরে বলে উঠলেন, কত বেলাজ মাইয়া, সবার সামনে শাড়ি খুলে ফেলাইলো। আরে তুই সত্যি আমারে টেনে ঘরে নিয়েও তো শাড়ি খুলতে পারতি। সবার সামনে খুললি কেন? ন্যাংটা মেয়ে মানুষ, আবার পড়ালেখার দৌড় দেখায়। পড়ালেখা করে তো ব্যবসা হয়েছে। এই মেয়ে তো চরম বেয়াদব। বাবা আর মাকে কেবল মাথা নিচু করেছিল। আমার শাশুড়ি এবার পরিস্থিতি সামাল দিতে গিয়ে বলল, বাদ দিন বেআইন। বিয়ে বাড়িতে এরকম একটু একটু হয়ই। শুধু মেয়েকে বলে যাবেন যেন মুখের চাপা কমায়, তাহলেই টিকতে পারবে। আমরা সহজ সরল মানুষ, এসব তর্ক পছন্দ করি না। শান্তিতে থাকতে ভালোবাসি। আপনার মেয়েকে আমি আঞ্জুমানকে যে চোখে দেখি সেই চোখেই দেখি। বাড়ির আশপাশ ঘুরে দেখুন, কত বড় বাড়িতে মেয়ে বিয়ে দিছেন দেখুন। আসলে আপনার মেয়ের রানী কপাল, তাই আমার ছেলের সাথে বিয়ে হয়েছে। কয়টা মেয়ের এ ভাগ্য হয়। আমার ছেলে নেহাত আপনার মেয়েকে পছন্দ করেছে, তাই। যাই হোক, আপনারা ঘুরে দেখেন। আমি একটু কাজে গেলাম। দুপুরে মেহমান আসবে, বউকেও তো সাজাতে হবে। দীপুকে ফোন দিতে হবে তৈরি হওয়ার জন্য। সে আবার একটু বাইরে গেছে। সেখান থেকে সবাই যার যার কাজে গেলেন। ছুটকি আমার পাশেই বসে আমার দিকে তাকিয়ে আছে। জানি না সে কি ভাবছে, তবে ওকে বলতে মন চাচ্ছে, বড় হয়ে তোর বোনের সাথে যারা অন্যায় করছে তাদের শাস্তি দিস। মন দিয়ে পড়াশোনা করে অনেক বড় হয়ে বিয়ে করিস বোন। তোর কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। তোকে আগলে ধরে বাঁচতে ইচ্ছা করে। ঘরে দুজন মহিলা প্রবেশ করলো শাড়ি আর গহনা নিয়ে, আমাকে সাজানোর জন্য। ছুটকিকে বের করে দিল তারা। আমাকে শাড়ি খুলে ওই শাড়িটা পরাতে নিল তারা। তাদের চোখে আমার শরীরের দাগগুলো পরাতে হাসতে লাগলো আর বলতে লাগলো, জামাইয়ের সোহাগ তো সারা শরীরে লেপ্টে গেছে। আমি আর বলতে পারছি না, এটা সোহাগ না, বিক্ষত হওয়া যন্ত্রণা। এই যন্ত্রণা আমাকে প্রবল কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না সইতে। তারা শাড়ি পরিয়ে আমাকে সাজাতে নিলে গালে হাত দিয়ে বলল, চরের দাগ নাকি আদরের দাগ? বউ, তোমাকে কি তোমার জামাই মারছে? আমি কিছু বললাম না। এক ফোঁটা জল শুধু গড়িয়ে পড়ল। আমার এই জলটাই তাদের উত্তর দিয়ে দিল। তারা দীর্ঘশ্বাস ফেলে বলল, এজন্যই আগের দুটো বউ চলে গেছে দীপুর। সম্পর্কে তারা দুঃসম্পর্কে চাচি শাশুড়ি হয়। ঢাকায় থাকে তারা। দীপকরাও আগে ঢাকা থাকতো। গ্রামে এসেছে অনেক দিন হলো। তবে দীপক আগে বিয়ে করেছে এ ব্যাপারটা কেউ কখনো বলেনি। তাও আবার একটা না, দুটো। আমার বুকে একটা মোচড় দিল। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, চাচি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন? দীপক আরো বিয়ে করেছে মানে? দুই বউ চলে গেছে মানে?
এরপর তারা যা বলল তা শুনে আমার শরীর হিম হতে শুরু করলো। বৈদ্যুতিক শক যেন আমার শিরায় লেগে কাঁপুনি দিচ্ছে, এমন অনুভূতি হচ্ছে। আরে দীপুর প্রথম বউ তো অনেক সুন্দর আর মডার্ন ছিল। যৌবন বয়সী দীপু বিয়ে করেছিল, বড়লোক ঘরের মেয়ে ছিল তার প্রথম বউ। দীপুদের সমপর্যায়ে তাদের অবস্থান ছিল। মেয়ে বেশ সুন্দর এবং লক্ষ্মীও ছিল। সব মিলিয়ে মেয়ের গুণ, রূপ, সামর্থ্যের কোনোটারই অভাব ছিল না। দীপুকে আমরা ভালোই জানতাম, ঢাকায় থাকতো, বেশ শান্তশিষ্ট স্বভাবের, ভাবির কথায় উঠতো বসতো, মানে মায়ের বাধ্য ছেলে। দীপুর প্রথম বিয়েটা অনেক ধুমধামে হয়। আমরা তো বেশ মজাও করি, নাচ গান করি। 7 দিন ধরে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের পর যে যার মতো ব্যস্ত হয়ে যায়। হঠাৎ 6 মাসের মাথায় শুনি দীপুর ডিভোর্স হয়ে গেছে। মেয়ে দীপুর নামে নারী নির্যাতনের মামলা করেছে। এর জন্য দীপু জেলও খাটে। দীপু নাকি নেশা করত, আর নেশা করে বউয়ের গায়ে হাত তুলত। এটা প্রথমে আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কারণ দীপুকে ভাবির বাধ্যগত সন্তান হিসেবেই জানতাম। ভেবেছি মেয়ের অন্যত্র সম্পর্ক, তাই দীপুর নামে মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দিয়ে গেছে। এই বিশ্বাস থেকে আমরা দীপুর পক্ষ ধরে কথা বলেছিলাম, স্টেটমেন্টও দিয়েছিলাম। তবে মেয়ের পরিবারও প্রভাবশালী ছিল, তাই 6 মাস জেল খাটতে হয়েছে। আর মেয়েকে কাবিনের 20 লাখ টাকাও বুঝিয়ে দিতে হয়েছে। সে পর্যন্ত আমরা দীপুকে সাপোর্ট দিয়ে গেছি। দীপুর জন্য আবার মেয়ে দেখা শুরু করলাম। এবার দীপুর মা বলল, বড়লোকের মেয়ে বিয়ে করাবে না, মধ্যবিত্ত পরিবারের মেয়ে চায়। বড়লোকের মেয়েদের পরকীয়া থাকে, অনেক বাজে স্বভাব থাকে। আগের বউ দিয়ে তারা সেটা বুঝেছে, তাই তারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে চায়। আমরাও সেই মতে মেয়ে খোঁজা শুরু করলাম। একসময় খুঁজে পেলাম আমার বোনের বান্ধবীর মেয়েকে। আমার বোনের বান্ধবীর মেয়ের নাম জুই। সে খুব সুন্দরীও ছিল, আবার গুণীও ছিল, কাজকাম সব পারত, আর জ্ঞানীও ছিল। তাদের কাছে আমার বোন প্রস্তাব নিয়ে যায়। এখন আমরা তো জানি দীপু একদম ভালো একটা ছেলে, তার নামে মিথ্যা অপবাদ দিছে। তাই আমরা দীপুর সাফাই গেই মেয়ের মাকে রাজি করাই। দীপুর একটা দোষ ছিল, সে ডিভোর্সি ছিল। তবে টাকা পয়সা কোনো কিছু কমতে ছিল না, তাই এই দোষটাও তাদের কাছে ফিকে হয়ে গেছে। আর আমরাও সাপোর্ট দিচ্ছিলাম, তাই রাজিও হয়ে গেছে। এবারও বিয়েটা ধুমধাম করেই হলো। এবার কাহিনীর মন নিল অন্যদিকে। বিয়ের পর থেকেই জুইয়ের মা বারবার আমাকে কল দিয়ে বলতো দীপু নেশা করে। আমরা কেউ বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ যে ছেলেকে একটা সিগারেট খাইতে দেখি নাই, সে নেশা করবে এটা আশাও করতে পারি না। সব মিলিয়ে জুইয়ের মাকে আমরা এটা বোঝাতে লাগলাম, তাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। বেশিরভাগ সময় ফোনেই কথা হতো। একদিন তারা তাদের বাসায় আমাকে দাওয়াত করে। আমি যাই। যাওয়ার পর তারা জুইয়ের শরীরটা খুলে দেখায়। পুরো শরীরে মায়ের দাগ ছোপ ছোপ হয়ে আছে। একটা ভিডিও দেখায় যেখানে সে নেশা করে আছে। সব মিলিয়ে আমরা তো পুরোপুরি হতবাক। তখন তো অ্যান্ড্রয়েড ফোন এত অ্যাভেলেবেল ছিল না। ছোট ফোন দিয়ে 1 মিনিটের ঝাপসা একটা ভিডিও করেছিল। এবার তো আমরা বুঝতে পারি সমস্যা দীপুর, তাই ভাবিকে এসে বলি সমাধান করতে। ভাবি তার ছেলের পক্ষেই সাফাই গাওয়া শুরু করে। আমরা কতবার বোঝালাম এটা ঠিক না, উনি মানলেন না। এই নিয়ে আমাদের সাথে দীর্ঘদিন কথাও হয়নি। এরপর জুই সইতে না পেরে এক পর্যায়ে বাপের বাড়িতে আত্মহত্যা করে। বাপের বাড়িতে আত্মহত্যা করায় দোষটা তার পরিবারের ওপর চাপিয়ে দিয়েই দীপুরা হাফ ছেড়ে বাঁচে। সেদিন বুঝেছিলাম অদিতির কথা মিথ্যা ছিল না। ওহ, বলাই হয়নি, দীপুর প্রথম স্ত্রীর নাম অদিতি ছিল, বুঝছ? অদিতির মামলাও মিথ্যা না। অদিতির বাবা দাপট ছিল বলেই তারা দীপুকে একটু হলেও শায়েস্তা করতে পেরেছে। এরপর দেখতে দেখতে 5 বছর কেটে গেল।
হঠাৎ করে এরা গ্রামে এসে থাকা শুরু করলো। হুট করে দাওয়াত পেলাম দীপুর বিয়ের অনুষ্ঠান এখানেই হবে, আমরা যেন আসি। আসলাম দাওয়াত খেতে। বুঝলাম তোমাদের আর্থিক অবস্থা ভালো না, তবে একটা কথা কি জানো, দীপুর 3টে বই অনেক সুন্দরী, আগের দুজনও সুন্দরী ছিল, তুমিও সুন্দরী। কথাটা বলে একটু হেসে পাশে থাকা ওনার যাকে বলে উঠলেন, তাই না ভাবি, ঠিক বলেছি না? তিনি একটু হেসে উত্তর দিলেন, হ্যাঁ ঠিক। তবে দীপুর এ বউ টিকবে তো? বিয়ের প্রথম রাতে এত গায়ে হাত তুললো, এ বউ থাকবে তো? আরে থাকবে না কেন, এজন্যই তো হতদরিদ্র বিয়ে করিয়েছে, যাতে করে সহ্য করে পড়ে থাকে। কথাটা শেষ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার নামের সাথে রূপের অনেক মিল। তুমি কি জানতে না দীপুর আরো বিয়ে হয়েছে? না জানলে তো তোমাকে বলা ঠিক হয়নি। তোমার শাশুড়ি জানলে তো আবারও আমাদের সাথে কলহ বাঁধাবে। আমার বুকে যেন বড় পাথর চেপে বসেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি এগুলো কিছুই জানতাম না। আমি পড়াশোনা করতে চাই, যত মায়ের গুতা আমাকে দিক না কেন, আমি পড়তে চাই। এগুলো বলেছেন, আমি তাদের বলবো না। আমাকে শুধু পড়ার ব্যবস্থা করে দিয়ে যায়েন, আমাকে যেন পড়তে দেয় এতটুকু বুঝিয়ে যাবেন। চাচি শাশুড়ি আমার মাথা হাত বলে দিয়ে বলল, কত দূর পড়েছো তুমি? আমি কাঁদতে কাঁদতে উত্তর দিলাম, ঢাকা ভার্সিটির অর্থনীতি বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়েছিলাম সবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে বলল, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, তোমার বাবা মা তো একটু অপেক্ষা করলেই আরো ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারত। দীপুর মতো ছেলের কাছে কেন? আমার কান্না আরো ভারী হয়ে গেল। আমার হেসকে উঠে কান্না আসতে লাগলো, নাক চোখ মুখের পানি একাকার হতে লাগলো। কেঁদেই উত্তর দিলাম, টাকার কাছে সব হেরে যায়, বাবা মাও টাকার কাছে পর হয়ে যায়, দুনিয়াটা টাকার গোলাম হয়ে গেছে। আমাকে একটু পড়ার সুযোগ দিতে বলবেন? এ অসহায়ত্ব কেবল আমার শিক্ষায় গুছাতে পারে। আমার ভেতরটায় হাহাকার করছে, আমি পারছি না কেবল চিৎকার করে কাঁদতে। আমাকে এভাবে ঠকানো হয়েছে আমি জানতাম না। আল্লাহর আরশ কি আমার চোখের পানিতে কাঁদছে না? আমার যন্ত্রণা কি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না? আমার জীবনের সব আশার আলোয় থমকে গেল। আমি বাঁচব কি করে? তারা আমাকে সান্ত্বনা দিতে লাগলেন, আমার মাথায় হাত বুলিয়ে আমাকে থামালেন, তারপর আমাকে সাজালেন। বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনেক লোক আসলো গেল, সবাই কত সুখী আনন্দিত, একমাত্র আমিই কষ্টের দাবানলে পড়ছি। এত বড় অন্যায় আমার সাথে করা হলো। নিজের বাবা মাকে বলে কি হবে, তারা তো আমাকে পর করেই দিয়েছে। বাঁচতে হলে হয়তো নিজের সাথে লড়াই করে বাঁচতে হবে। সারাদিন পার হয়ে রাত নামলো। বাসার মেহমান সবাই চলে গেল। মুখরিত বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আমি হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে বিছানায় বসে আছি। ভেতরে আমার কেবল যন্ত্রণা গ্রাস করছে। এমন সময় দীপক রুমে প্রবেশ করলো। আজকে সে নেশা করে আসেনি। আমি বুঝতেছি না তার বিয়ের ব্যাপারটা জিজ্ঞেস করব কিনা। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম জিজ্ঞেস করব না, কারণ সত্যি হলো আমার কিছু করার নেই এখানে। যে আগুনে পুড়তেছি সেটা নেভানো এত সহজলভ্য নয়। এর মধ্যে দীপকের অশ্রাব্য কিছু কথা আমার কানে ধেয়ে আসলো, যা শুনে আমি হতবাক। মনে হচ্ছিল জীবনের এ পর্যায়ে এসে আমার মতো অসহায় আর কেউ নেই। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।